بسم الله الرحمن الرحيم. If you come back home, you have to wash your hand very frequently, minimum 20 seconds. You have to drink hot water, you have to drink Taleb tea. Don't shake to anybody, don't handshake to anybody, don't hug to anybody. And if it is not necessary to go out from home, you have to stay in your home and follow my class. So today I will take your class on assertive to interrogative. So my topic is assertive to interrogative. Today I'll teach you how to change assertive into interrogative. First of all, before changing assertive into interrogative, you have to know some basic rules. First of all, you have to know auxiliary verb, modal auxiliary verb. Do you know what is auxiliary verb? Okay, now I am showing the example of auxiliary verb. So look at this whiteboard and try to understand. Am, is, are, was, were, have, has, had, shall, should, will, would, may, might. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদেরকে ইংলিশ ভার্সনে ক্লাসটি করেছিলাম। সো আজকে আমি বাংলা এবং ইংলিশ দুই ভার্সনে তোমাদের ক্লাসটি করব তোমাদের বোঝার সুবিধার জন্য। সর্বপ্রথম তোমাকে জানতে হবে এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ রূপান্তর করার সময় সর্বপ্রথম তোমাকে জানতে হবে অক্সিলারি এবং মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো। এই অক্সিলারি ভার্ব এন্ড মডাল অক্সিলারি ভার্বগুলো তুমি যদি আয়ত্ত করতে পারো তাহলে তোমার জন্য অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করাটা ভেরি ইজি। So look at this, our structure. If you want to change assertive into interrogative, you have to follow this structure. First of all, সর্বপ্রথম তোমাকে auxiliary verb প্রথমে বসবে। Our structure is that auxiliary verb প্রথমে বসবে প্লাস not এর সংক্ষিপ্ত রূপ short form of not বসবে প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ সবশেষে আমাকে সাইন অফ কোশ্চেন মার্ক or question sign of question or question mark আমাকে ব্যবহার করতে হবে। ফর एग्जांपल আমি তোমাদেরকে বিষয়টি একটি এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। লেটস সি I was serious in my study. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, I was serious in my studies. It's an assertive sentence. তোমার পরীক্ষা বলা হবে এটাকে ইন্টারোগেটিভ করার জন্য। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে was এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। সূত্র অনুযায়ী অক্সিলারি ভার্ব প্রথমে বসবে, লিখলাম was, এরপরে বলা আছে যে not এর সংক্ষিপ্ত রূপ বসবে, তো not এর সংক্ষিপ্ত রূপ লিখলাম। দেন আমাকে বসাতে হবে সাবজেক্ট I, লিখলাম I। দেন বাকি অংশ মানে rest other parts of sentence, সো বাকি অংশটুকু আমরা লিখে দিলাম। এরপর সবশেষে আমাকে প্রশ্নবোধক চিহ্নটি ব্যবহার করতে হবে। সো आवर आंसर इज wasn't I serious in my study?
আমি কি আমার পড়াশোনা সম্পর্কে সিরিয়াস নই? ওকে, আপনি আরেকটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করছি। এবার তোমাদেরকে আমি দেখাবো একটা মডাল অক্সিলারি ব্যবহার করে কিভাবে এটাকে নেগেটিভ করতে হয়। I can read the Holy Quran. I can read the Holy Quran. এক্ষেত্রে আমরা দেখলাম can, এটা একটি মডাল অক্সিলারি ভার্ব। সো মডাল অক্সিলারি ভার্বটিকে আমরা ঠিক আগের মতোই অক্সিলারি ভার্ব বসুক আর মডাল অক্সিলারি থাকুক, আমরা সেন্টেন্সে শুরুতে লিখলাম can। আর এর নটের সংক্ষিপ্ত রূপ আমরা এখানে দেখব। নটের সংক্ষিপ্ত রূপটা এখানে সংকোচন করে আমরা লিখছি can't। নটের সংক্ষিপ্ত রূপটা আমরা এখানে লিখে দিলাম can't, সাবজেক্ট লিখলাম, এরপর রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স। তো রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স লিখলাম এবং সর্বশেষ আমরা প্রশ্নবোধক চিহ্নটি ব্যবহার করলাম। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি ভাষায় কতগুলো শব্দ রয়েছে যেগুলো ডো নট, ডাজ নট, ডিড নট, নিড নট না থাকলেও নেগেটিভ অর্থ মিন করে। সেরকমই কয়েকটি শব্দ হচ্ছে never, nothing, hardly, barely, scarcely. These are the negative words of English grammar. যদিও এগুলো সাথে কোনো নট কথাটি যুক্ত নেই, তাই এগুলো যে সেন্টেন্সে থাকবে সেগুলো অটোমেটিক্যালি নেগেটিভ সেন্টেন্স। সো সেরকম কতগুলো বিষয় এরকম শব্দগুলো আছে, এই সব সেন্টেন্সগুলোকে যদি আমাকে ইন্টারোগেটিভ করতে বলা হয় তখন আমরা কি করব? লেটস সি। For example, I never drink coffee. Here, never তার মানে হলো আমি কখনোই কফি খাই না। তার মানে এটা অটোমেটিক্যালি নেগেটিভ সেন্টেন্স। সেই ক্ষেত্রে আমাকে ইন্টারোগেটিভ করতে বলা হলে আমরা কিভাবে করব? তো নিয়ম অনুযায়ী আমাকে প্রথমে ভার্ব বসাতে হবে। এখানে যদি অক্সিলারি ভার্ব নেই, তো অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কিভাবে করব? এখানে মেইন ভার্বটা অনুযায়ী ভার্ব 1 দেয়া আছে। তার মানে ভার্ব 1 যদি থাকে তাহলে আমাকে ব্যবহার করতে হবে ডু। তাহলে ভার্ব 1 থাকলে আমি যদি ডু লিখি, লিখলাম ডু। ওকে, তারপরে কি সাবজেক্ট, লিখলাম সাবজেক্ট। এরপরে নেভার এর পরিবর্তে আমরা ব্যবহার করব এই ইন্টারোগেটিভের সময় এভার। কি ব্যবহার করব? এভার, লিখলাম এভার। তারপরে হচ্ছে রেস্ট আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। সো আছে ড্রিঙ্ক কফি। সর্বশেষে আমাকে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। তার মানে হলো আমাদের আনসারটা হচ্ছে do I ever drink coffee? Do you understand? Okay, thank you. Next, এবং আমরা যদি নাথিং যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে নাথিং থাকে এটা অটোমেটিক্যালি নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ অর্থ মিনিং করে। তো সেই ক্ষেত্রে নাথিং এর পরিবর্তে আমরা ব্যবহার করব এনিথিং। নাথিং এর পরিবর্তে আমরা ব্যবহার করব এনিথিং। ফর এক্সাম্পল, there was nothing to do. There was nothing to do. আমরা এখানে nothing পেলাম। তার মানে হচ্ছে এই nothing এর পরিবর্তে আমরা ব্যবহার করব anything। ওকে, তো যেহেতু আমাদের এখানে অক্সিলারি ভার্ব রয়েছে, সূত্র অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী আমরা এই ওয়াজটা সর্বপ্রথম নিয়ে আসব was, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট there, was there, nothing এর পরিবর্তে আমরা anything ব্যবহার করলাম, দেন rest other part of the sentence to do। সর্বশেষ আমাকে প্রশ্নবোধক চিহ্ন। Do you understand? Okay, thank you. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে everybody, everyone, all থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে everybody, everyone, all থাকলে তা ইন্টারোগেটিভে রূপান্তর করতে হয়। সবাই খেয়াল করো আমাদের স্ট্রাকচারটি কি রকম হয়। everybody, everyone, all এ everybody, everyone, all যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে ইন্টারোগেটিভে রূপান্তর করার জন্য এদের পরিবর্তে হু ব্যবহার করতে হয়। এদের পরিবর্তে হু ব্যবহার করতে হয়। এরপর ভার্বের ফর্ম অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করতে হয়। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে ডু, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি এস বাই এস থাকে তাহলে হবে ডাজ নট, আর যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে অর্থাৎ ভার্ব টু থাকে তাহলে হবে ডিড নট। আমি আবার বলছি, ভার্ব 1 থাকলে ডু নট, ভার্ব 1 এর সাথে যদি এস বাই এস থাকে তাহলে ডাজ নট, এবং ভার্ব 2 থাকলে হবে ডিড নট। সো বিষয়টি পরিষ্কার করার জন্য আমি একটা एग्जांपल দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফর মাই एग्जांपल, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। সো আমরা এখানে দেখতে পেলাম উইশেস, উইশেস
ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে s অথবা es দেওয়া আছে। সো সেই ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে s অথবা es থাকলে ডাজ নট বসে। কি বসে? ডাজ নট বসে। সো আমরা এভরিবডির পরিবর্তে বসালাম হু, আর উইশেস এটা দেখে ভার্বের ফর্ম প্রেজেন্ট ফর্ম দেখে s বা es দেখে আমরা এখানে বসালাম ডাজ নট। আর তারপর বললাম যে কি ভার্বের ফর্ম অনুযায়ী মূল ভার্ব সহ বাকি অংশ। তার মানে কি এখানে আমাদের উইশেসের মূল ভাব হচ্ছে উইশ, রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স। সর্বশেষ আমাকে প্রশ্নগুলো চিহ্ন দিতে হবে। সো आवर आंसर इज হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। এবার আরেকটা एग्जांपल দেখাচ্ছি, এরকম দেখো, অল উইশ টু বি হ্যাপি। এখানে আমরা পেলাম ভার্বের সাথে s অথবা es নেই, এটা ভার্ব 1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো সেই ক্ষেত্রে আমরা অলের পরিবর্তে হু বসালাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে অর্থাৎ ভার্ব 1 থাকলে ডু নট বসালাম। তো সেই ক্ষেত্রে কি লিখলাম? ডু নট, হু ডু নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, উইশের প্রেজেন্ট ফর্ম উইশ, লিখলাম উইশ, দেন আমাদের রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স টু বি হ্যাপি। ওকে, এবং সর্বশেষ আমরা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এবার আরেকটা एग्जांपल দেখাচ্ছি, প্রিয় শিক্ষার্থীরা ফলো দিস। এভরিবডি উইশ টু বি হ্যাপি। So here we see that wished is verb 2. Verb 2 means past form. Past form থাকলে আমাকে ব্যবহার করতে হবে did not. তো এই ক্ষেত্রে everybody পরিবর্তে আমরা লিখলাম who, আর wished এর পরিবর্তে ভার্বের past form বিদায় আমরা এখানে লিখলাম did not. Did not লিখলাম, আর এই wished এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে wish, লিখলাম wish, rest of the part of the sentence লিখলাম rest of the part of the sentence। এরপর প্রশ্ন শেষ, প্রশ্নবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীরা, নাও আই উইল টিচ ইউ হাউ টু চেঞ্জ assertive to interrogative if you find nobody or none in any assertive sentence. If you find nobody or none in any assertive sentence, then you have to use who to make it interrogative, then you have to use the rest other parts of the sentence. আমি বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। যদি nobody ও no one যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে সেক্ষেত্রে ইন্টারোগেটিভ করতে হলে আমাকে কি করতে হবে? এই nobody ও none এর পরিবর্তে আমাকে who ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? who। nobody ও no one এর পরিবর্তে, nobody ও none এর পরিবর্তে who বসবে প্লাস বাকি অংশ, মানে অতিরিক্ত অংশ যেটা থাকবে বাকি অংশ প্লাস আমাকে সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। তো বিষয়টি ক্লিয়ার করার জন্য আমরা একটা एग्जांपल দেখাবো। Nobody could count my love for my mother. Nobody could count my love for my mother. Here we found nobody. So nobody এর পরিবর্তে আমরা কি বসাতে পারি? who, লিখলাম who, then rest of the part of the sentence could count my love for my mother. ফাইনালি আমরা ব্যবহার করলাম প্রশ্নবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ। আমি আরেকটা एग्जांपल দিয়ে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। None can do this work. None. Here instead of none we can use who. None এর পরিবর্তে আমরা who ব্যবহার করলাম, then rest of the part of the word can do this work, can do this work. ফাইনালি আমরা question mark ব্যবহার করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার ক্লাসগুলো এনজয় করছো। সো আজকের মতো এখানেই বিদায়। No more today. See you next class. Till then, goodbye.